সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৩১তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। সরকারি হিসেব মতনই গ্রেপ্তারের সংখ্যা ৬০,২২৯ জন। ভারত রক্ষা আইনে অবরুদ্ধ ১৮,০০০। পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে নিহত ১৪০ এবং আহত ১,৬৩০ জন। ৬০ জায়গায় সৈন্যবাহিনী মোকাবিলা করেছে বিদ্রোহী জনতার। কোথাও কোথাও বিমান থেকে মেশিনগান চালানো হয়েছে। এরকম ঘটনা ঘটেছে অন্তত ৫ বার। ২৫০টি রেল স্টেশন বিধ্বস্ত হয়েছিল। ৫০০ ডাকঘরের ওপর আক্রমণ হয়। পুড়ে ছাই হয় অন্তত ৫০টি। ১৫০টির বেশি থানা জনতা দখল করতে গিয়েছিল। এছাড়া আছে রেল লাইন উপড়ে ফেলার ঘটনা। বলাই বাহুল্য, বেসরকারি হিসেবে এর বহুগুণ বেশি। বেসরকারি হিসেব অবশ্য সে সময় জানার উপায় ছিল না। সংবাদপত্রগুলির কণ্ঠরোধ করা হয়েছিল। এইভাবে শেষ হল ৪২-এর আগস্ট আন্দোলন বা তথাকথিত আগস্ট বিপ্লব। মাসখানেকের বেশি স্থায়ী হয়নি। বিক্ষিপ্তভাবে হলেও দেশের কয়েকটি অঞ্চলে জনতা সত্যিকারের ক্ষেপে উঠেছিল। মুষ্টিমেয় ব্রিটিশ বাহিনীকে ধূলিসাৎ করা অসম্ভব ছিল না, কিন্তু নেতৃত্বের অভাবেই সব ব্যর্থ হয়ে যায়। এত বৃহৎ কর্মকাণ্ডের সঠিক চরিত্রটি যাচাই করে নির্ভীকভাবে সারা ভারতকে ঝাঁপিয়ে পড়ার ডাক কেউ দেয়নি। যে বিপ্লবের সম্ভাবনা শুধু দেখা গিয়েছিল, বিকলাঙ্গ অবস্থায় তার মৃত্যু হল। আগা খাঁ প্যালেসে অন্তরীণ অবস্থা থেকে গান্ধীজি বলতে লাগলেন, এসব হিংসাত্মক ঘটনার জন্য কংগ্রেস দায়ী নয়, এসবই সরকারের অত্যাচারের প্রতিক্রিয়া। ইংরেজ জাতির কতগুলি সুসভ্য রাজনীতি আছে। তাদের শাসন ব্যবস্থা রুল অফ ল এর অধীন এবং অধিকাংশ জায়গাতেই তা মানা হয়। অন্যান্য ইউরোপীয় ঔপনিবেশিকদের তুলনায় ইংরেজরা যে অনেক ক্ষেত্রে প্রচুর সংযমের পরিচয় দিয়েছে, সে কথাও ইতিহাসের খাতিরে স্বীকার করা দরকার। গান্ধী নেহরুর মতো নেতাদের সঙ্গে দর কষাকষির বদলে যদি তাদের দেয়ালে দাঁড় করিয়ে সোজা গুলি করে মেরে ফেলা হতো, তাহলে তাদের কে আটকাত? গান্ধীজির ব্যক্তিত্ব ও খ্যাতি বিশ্বময় ছড়াবার আগেই তাকে খতম করে দেওয়া যেত না? পৃথিবীর ২-৪টে কাগজে বড়জোর প্রতিবাদ বেরোত, তাছাড়া কোনো সরকার মাথা ঘামাত না। দর কষাকষির আপোষ আলোচনায় ইংরেজ কখনো আপত্তি করেনি, কারণ এতে কোনো ক্ষতিবৃদ্ধি নেই তার। তাছাড়া দর কষাকষির শিল্প সে নিজে খুব ভালোই জানে। কিন্তু নিজের স্বার্থে সত্যিকারের ঘা পড়লে ইংরেজ চরম নির্মমতা দেখাতেও কুণ্ঠিত হয় না। সারা পৃথিবী জুড়ে ইংরেজ যখন দ্বিতীয় মহাযুদ্ধে ব্যতিব্যস্ত, তখন ভারতীয় প্রজাদের এই বেয়াদবি তার একেবারে সহ্য হয়নি। প্রয়োজনের চেয়েও অতিরিক্ত নিষ্ঠুরতায় সে এই নেতৃত্বহীন আন্দোলন ভেঙে গুড়িয়ে দিয়েছে। নেতাদের বন্দী করে রাখার বদলে তখনই যে খুন করেনি, সে তার নিছক নিয়মনীতি রক্ষা বা দয়ামায়ের গুণে নয়। ইংরেজের তৎকালীন অভিভাবক মার্কিন সরকার ভারতে নিষ্পেষণ নীতির বিরুদ্ধে মত প্রকাশ করেছে। সুতরাং প্রকাশ্যে বড় বড় নেতাদের বন্দী করে রেখে এবং গান্ধীজির সঙ্গে চিঠি চালাচালির ছলে মুখ রক্ষা করে গ্রাম গ্রামান্তরে সাধারণ মানুষের কাছে ইংরেজ দেখিয়েছে তার রুদ্র রূপ। বিনা বিচারে অসংখ্য হত্যার নজির আছে সেই সময়। পুরো ২৩ দিন মেদিনীপুরের একটি মহকুমা স্বাধীন করে রেখেছিল সূর্য আর যোগানন্দ। সতীশ সামন্তর নেতৃত্বে মেদিনীপুরে স্বাধীন সরকারও প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু বাকি দেশের কোথায় কি ঘটছে তার কোনো খবরাখবর আসে না। অসহায় সংবাদপত্রগুলি মুখ। 9th আগস্ট নামে একটি গুপ্ত পত্রিকায় গরম গরম খবর দেখলে মনে হয় সারা দেশই বুঝি স্বাধীন হয়ে গেছে। অথচ এক জেলার মানুষ আরেক জেলায় গেলে হকচকিয়ে যায়। সেখানে বিপ্লবের নামগন্ধও নেই। গান্ধীজির ভারত ছাড়ো ডাক এবং কারেঙ্গে ইয়া মারেঙ্গে ধ্বনির সঙ্গে সামঞ্জস্য করে স্থানীয় কংগ্রেসি নেতারাও ভেবেছিলেন যে এই আন্দোলন একটা চূড়ান্ত রূপ নেবেই। অথচ সর্বভারতীয় নেতৃত্বের কাছ থেকে কোনো নির্দেশ আসে না। প্রথম সারির নেতারা জেলে গেলে দ্বিতীয় সারির নেতাদের প্রকৃত নেতৃত্ব নেবার জন্য তৈরি করা হয়নি। পদে পদে দ্বিধা ও সংশয়েই আমাদের ইতিহাস আকীর্ণ। অযথা প্রাণ দিয়েছে সাধারণ মানুষ। সূর্য এবং যোগানন্দ তাদের ব্যক্তিগত বীর্য, সামর্থ্য ও বুদ্ধি দিয়ে যতখানি করবার করেছে। তারপর তারাও থমকে গেল। দুজনেই মৃত্যু ভয় অতিক্রম করে গেছে বলে নানা রকম অকল্পনীয় বীরত্বের পরিচয় দিয়েছে। স্থানীয় লোকরা ওদের দুজনকে দেখে বিস্ময়ে অভিভূত।
কিন্তু একসময় দুজনেই থমকে গিয়ে ভাবল, এরপর কি? খড়গপুর থেকে সৈন্যবাহিনী মার্চ করে আসছে, ওরা শুনতে পাচ্ছে সেই নিশ্চিত পদশব্দ। কি নিয়ে সে সৈন্যবাহিনীর মুখোমুখি দাঁড়াবে? এরকম তো কথা ছিল না। কেন আরেক দল পেছন থেকে আক্রমণ করছে না সৈন্যবাহিনীকে? জয়প্রকাশ নারায়ণের নামে কিছুদিন ধরে অদ্ভুত সব কাহিনী শোনা যাচ্ছিল। কোথায় তিনি? আসাম সীমান্তে সৈন্যবাহিনী নিয়ে কোথায় সুভাষবাবু? সুভাষবাবু তখনও অনেক দূরে। সন্ত্রাসবাদী বা সশস্ত্র বিপ্লবে বিশ্বাসীদের মধ্যে যারা তখনও ছড়িয়ে ছিটিয়েছিল, ৪২ আগস্টে তারা শেষবার মরিয়া হয়ে নেমে পড়েছিল। এই বিপ্লব ব্যর্থ হওয়ায় তারা নিশ্চিহ্ন হয়ে গেল। স্বাধীনতার সোনার পাথর বাটি অর্জনের কৃতিত্ব চলে গেল নরমপন্থীদের হাতে। বাটিটা ভেঙে আধখানা করে নিতেও যাদের আপত্তি নেই। ব্যর্থ বিপ্লবীর মতন করুণ চরিত্র আর হয় না। পরাজিত নৃপতিরও একটা মহিমা থাকে, কিন্তু এরা শুধু অপবাদ নিয়েই চলে যায়। শকুনেরও বাসা থাকে, ইঁদুরেরও গর্ত থাকে, কিন্তু এদের কোনো আশ্রয় নেই। সামরিক বাহিনী এসে ভেঙে গুড়িয়ে তছনছ করে দিল মেদিনীপুরের বিপ্লবের স্বাদ। সন্দেহজনক পল্লীগুলোতে জ্বালিয়ে দিতে লাগলো আগুন। আগুনের নাম লাল ঘোড়া। সেই লাল ঘোড়া ছুটতে লাগলো গ্রাম থেকে গ্রামে। আন্দোলনের পাণ্ডাদের মধ্যে যাদের হাতের কাছে পাওয়া গেল, গুলি করে শেষ করে দেওয়া হলো তাদের। বাকিদের মাথার মূল্য ধার্য করে লটকে দেওয়া হলো নোটিশ। সূর্য আর যোগানন্দর হাতে একটা পয়সা নেই, কিন্তু ওদের মাথার দাম ৫,০০০ টাকা করে। ওরা তখন তাড়া খাওয়া পাগলা কুকুরের মতন পালাচ্ছে। দুজনেই মরতে রাজি, তবু অকারণে পুলিশের গুলি খেয়ে মরতে চায় না। ইতিমধ্যে ওরা ব্রজগোপালের মৃত্যু সংবাদ শুনেছে। ব্রজগোপালকে মারবার আগে সামরিক বাহিনীর লোক বুটের ঘা দিয়ে তার চোখ নাক থেঁতলে দিয়েছিল। দুজন ব্যর্থ বিপ্লবী পালাচ্ছে। মাঠ ঘাট জঙ্গল ভেদ করে অবিরাম ছুটে যাচ্ছে দুজন যুবক। স্পষ্ট দেখা যায় এই দৃশ্য। এরা এখন অতি সাংঘাতিক প্রাণী। এরা না করতে পারে এমন কাজ নেই। যে কোনো মুহূর্তে এরা মানুষ খুন করতে পারে। এরা এখন পৃথিবীর কারুকে বিশ্বাস করে না, সবাই ওদের শত্রু। এরা লোকের কাছ থেকে খাবার কেড়ে খায়, সামান্য প্রতিরোধেই মারধর করে। অবিরাম ছুটে যাচ্ছে দুই পলাতক। কোথায় যাবে ওরা জানে না। দেশের জন্য ওরা ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল। এখন এই দেশের কোথাও ওদের স্থান নেই। ওরা শুধু পালাতে থাকবে। সূর্যকে নিয়ে যোগানন্দ একটু মুশকিলে পড়েছে। সূর্য প্রায়ই রক্ত বমি করে। বলশালী স্বাস্থ্যবান ছেলে। কোথাও কেটে ছড়ে গেলে কিংবা হাত পা ভাঙলেও চিন্তার কিছু ছিল না, কিন্তু ভেতর থেকে এত রক্ত পড়া খুব খারাপ লক্ষণ। এক্ষুনি চিকিৎসা না করাতে পারলে আর ২-১ দিনের বেশি দাঁড়িয়ে থাকতে পারবে না। একটা খালের ধারে পড়ন্ত সন্ধেবেলায় ওরা দুজনেই বসেছে। যোগানন্দ একটা বিড়ি ধরালো, চিক করে মাটিতে থুতু ফেলে বলল, তুই কখনো নৌকোর ওপর থেকেছিস? সূর্য একটা ঘাস ছেড়ে নিয়ে গোড়ার দিকের সাদা নরম অংশটা চিবোতে চিবোতে বলল, না। যোগানন্দ খালের জলের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে বলল, বেশ লাগে থাকতে। রাতের বেলা ঘুমটা ভালো হয়। আমি একবার ছিলাম প্রায় মাসখানেক রসুলপুরের নদীর মুখটায়। এত ভালো লাগতো। টাটকা টাটকা মাছ ধরে নিয়ে ভেজে ফেলা, গরম গরম ভাত আর কাঁচা লঙ্কা। ডাল ফাল লাগতো না, শুকনো শুকনো ভাতই মেরে দিতাম এক থালা। মাছ যা খেয়েছি না, ১ সের ১.৫ সের আমি একাই। কথা বলতে বলতে যোগানন্দ হাসতে লাগলো। আপন মনে হাসি, সহজে থামতেই চায় না। তারপর উড়ুতে চাপড় মেরে উল্লাসের সঙ্গে বলল, শালা, সারাদিন কিছু খাইনি। রাত্রিরে কি খাবো তার ঠিক নেই। আর মনেও পড়ে যাচ্ছে যত সব খাবারের গল্প। তোর বৌদি কিরকম রান্না করতো বলতো? সূর্য মৃদু গলায় বলল, একটা নৌকো এদিকেই আসছে। আমি দেখেছি। উঠে পড়তে হবে? একটু আড়ালে দাঁড়িয়ে দেখলে হয় না? যদি পুলিশ ফুলিশ না থাকে, যদি জেলে নৌকো হয়, তাহলে ওদের কাছ থেকে নৌকোটা কেড়ে নিলে হয় না? আমিও একবার তাই ভেবেছিলাম, কিন্তু ঝঞ্ঝাট আছে। লোকগুলোকে মেরে তাড়ালেও এক্ষুনি গিয়ে পুলিশে খবর দেবে। এই নৌকা নিয়ে তো তাড়াতাড়ি পালানো যাবে না।
এ খাল দিয়ে কোথায় বা যাওয়া যায়? তাহলে আরেক কাজ করা যায়, যদি একজন বা দুজন লোক থাকে তাহলে একদম খতম করে দেওয়া যেতে পারে, কিন্তু লাশ নিয়ে ঝামেলা হবে। এখানে কারুর না কারুর চোখে পড়ে যাবেই। তাহলে আর বসে থেকে দরকার নেই। সূর্য হাতটা উঁচু করল। যোগানন্দ আগে উঠে সূর্যর হাত ধরে টেনে তুলল। সূর্য বেশ দুর্বল হয়ে পড়েছে, বসলে সহজে উঠতে পারে না। তবে এখনও সে দৌড়তে পারে, বেশ জোরেই পারে, কিন্তু দম থাকে না বেশিক্ষণ। প্রয়োজনে সে যে কোনো লোকের মুখে ঘুষি মেরে এখনও ধরাশায়ী করে দিতে পারবে, কিন্তু তারপর নিজেই অনেকক্ষণ ধরে হাঁপাবে। ওর অসুখ যে কতখানি তা ওর মুখ দেখে বোঝা যায় না অবশ্য কিছুতেই। যোগানন্দ জিজ্ঞেস করল, ঠিক আছো তো? সূর্য বলল, চলুন। সন্ধ্যের অন্ধকারে আবার ওরা হাঁটতে লাগলো। চলো মুসাফির চলো, থেমে থেকে লাভ কি? আরো কতদিন চলতে হবে তার ঠিক কি? পালাও পলাতক, জীবন থেকে মৃত্যু থেকে পালাও। ওরা দৌড়তে লাগলো, থামতে লাগলো, আবার দৌড়। কোথাও বিশ্রামের সুযোগ নেই, কোথাও একটু স্বস্তি নেই। 3-4 মাইলের মধ্যে কোনো খাবারের দোকান বা লোকজনের বাড়ি চোখে পড়ে না, কিন্তু পুলিশের গাড়ি দেখা যায়। সার্চ লাইটের মতন আলো ওদের খোঁজে। ওরা লোকজনের চোখের সামনে আসতে চায় না। সাধারণ গ্রামবাসীদেরও এখন আর বিশ্বাস করা যায় না। ওদের কোনো জায়গায় দেখা গেলেই সেই গল্প ছড়িয়ে যায় একটু বাদেই, পুলিশের কানে গিয়ে ঠিক পৌঁছয়। ইনফরমার আর স্পাইতে ছেয়ে গেছে গোটা জেলা। তাছাড়াও গ্রামবাসীরা ওদের পছন্দ করে না এখন। পুলিশি অত্যাচারের জন্য দায়ী এই বাবুরাই। এদের জন্যেই আজ তাদের বাড়িঘরের সর্বনাশ। কেউ ওদের আশ্রয় দিতে চায় না, কেউ খাবার দিতে চায় না। কোথাও কারুর বাড়িতে লুকিয়ে থাকার সব পথ এখন ওদের রুদ্ধ। চাঁদ ঢাকা পড়েছে মেঘে, পথঘাট ঘুটঘুটে অন্ধকার। এরই মধ্যে সূর্য একবার বসে পড়ে খানিকটা রক্তবমি করল। মুখ ধোয়ার জন্য তার জল দরকার। যোগানন্দ তার হাত ধরে টেনে টেনে আন্দাজে নিয়ে এলো একটা ডোবার ধারে। ময়লা দুর্গন্ধ জলেই যোগানন্দ জোর করে মুখ ধুয়ে দিল সূর্যর। তারপর বলল, এখানে এখন একটু শুয়ে থাকো, কাছাকাছি লোকজন নেই। আপনি কিছু খাবেন না? ধুর শালা, কে আমার জন্য খাবার সাজিয়ে বসে আছে? আপনার খিদে পায়নি? পাইনি আবার, আগুন জ্বলছে পেটের মধ্যে। কাছাকাছি কোনো জন্তু জানোয়ার পেলে কাঁচাই খেয়ে ফেলতাম। যোগানন্দদা, আমি এখানে থাকছি, আপনি কিছু খাবার টাবার খেয়ে আসুন। ফাঁকা কোনো বাড়ি টাড়ি দেখলে সোজাসুজি চাইবেন। কাল ভোরের মধ্যেই আমরা এখান থেকে সরে পড়ব, রিস্ক বেশি নেই। তুই থাকতে পারবি একলা? হ্যাঁ, খুব পারবো। এই অন্ধকারে রাস্তা চিনব কি করে? ওই যে তাল গাছটা দেখছেন, ওরকম লম্বা তাল গাছ এদিকে আর একটাও দেখা যাচ্ছে না। এক্ষুনি জ্যোৎস্না উঠবে, আপনি ঠিক দেখতে পাবেন। তুই যেতে পারবি না আমার সঙ্গে? তোরও তো কিছু খাওয়া দরকার। আমার খিদে নেই, আমি এখানে বসছি, আপনি ঘুরে আসুন। সূর্য, তুই ঠিক একলা থাকতে পারবি তো? বুকে বেশি ব্যথা করছে নাকি? না না, তাহলে যাই, ঘুরেই আসি। খিদের জ্বালায় স্থির থাকতে পারছি না রে। যদি কিছু পাই তোর জন্যেও নিয়ে আসব। আপনি ঘুরে আসুন। তুই এই গাছটায় হেলান দিয়ে বস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। যোগানন্দ চলে গেল, মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। সূর্য আকাশের দিকে চেয়ে দেখল একটা বড় মেঘের চাই চাঁদকে ঢেকে আছে। তবে শুক্লপক্ষের রাত, মেঘ ফুঁড়ে চাঁদ বেরুবেই। তালগাছটার উপর কোনো বড় জাতের পাখির বাসা আছে, শোনা যায় ডানার ঝটপটানি। কোনো মানুষের পায়ের শব্দ শুনে সূর্য উৎকর্ণ হয়ে উঠল। রিভলভারটা বার করে ধরতেই চাপা গলায় শোনা গেল, আমি।
যোগানন্দই ফিরে এসেছে। সূর্যর পাশে ধপ করে বসে পড়ে বলল, থাক, আর যাব না। কেন গেলেন না কেন? খিদের জ্বালায় আমি পাগল হয়ে গিয়েছিলাম বলেই যাবার কথা ভেবেছিলাম, না হলে এভাবে কেউ যায় না। তোকে এভাবে একলা ফেলে আমি কি যেতে পারি? আমার কোনো অসুবিধা হচ্ছে না। না হোক, আমি যদি খাবারের সন্ধানে গিয়ে হঠাৎ করে ধরা পড়ে যেতাম, তাহলে তোর কি হতো? তুই যে শরীরের অবস্থা করেছিস, একলা তো বেশি দূর যেতেই পারবি না। আমার জন্য আপনার ফিরে আসা উচিত হয়নি। এখন চুপ করে শুয়ে থাকতো। হরদা আমাকে বলেছিলেন, আমাদের প্রত্যেকের প্রাণের দায়িত্ব আমাদের নিজেদের। কেউ অন্য কারুর জন্য নিজের জীবনের ঝুঁকি নেব না। আমি নিজেকে ঠিক সামলাতে পারবো। আমার জন্য আপনার বসে থাকা উচিত নয়। যোগানন্দ রেগে গিয়ে বলল, ওসব উচিত অনুচিতের গোষ্ঠীর আমি করি। ওসব চুকে বুকে গেছে। এখন আর কোনো নিয়ম নেই। আমার খুশি আমি যাব না। আমি একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব। আজ 3 বার রক্ত বমি করেছিস, রোজই বাড়ছে। ও কিছু নয়, ভেতরে ভেতরে হ্যামারেজ হয়েছিল, সে বাজে রক্তটুকু বেরিয়ে যাচ্ছে। খুব সায়েন্সের জ্ঞান দেখছি তোর। আপনি কি ভাবছেন আমার টিবি হয়েছে? যে টিবি রোগীর মুখ দিয়ে রক্ত পড়ে তার দৌড়াবার ক্ষমতা থাকে না, অসম্ভব। টিবি কিনা তা আমি জানি না, কিন্তু আর চিকিৎসা না করলে একদিনও চলবে না। শোন, কাজের কথা বলি। এই মাঠে ঘাটে থেকে আর কোনো লাভ নেই। শহরে যেতে হবে। শহরের ভিড়ে মিশে যেতে না পারলে আর নিস্তার নেই। কোন শহরে যাবেন? যত বড় শহর হয় ততই ভালো, তবে কলকাতা নয়। বোম্বের দিকে যেতে পারলে সুবিধা হয়, ওখানে কেউ চিনতে পারবে না। সূর্য একটুক্ষণ চুপ করে রইল। তার বুকের মধ্যে অসহ্য ব্যথা, যেন একটা পাথর বুক ভেঙে বেরিয়ে আসতে চাইছে। জোরে নিঃশ্বাস ফেলতে গেলেও কষ্ট হয়। আস্তে আস্তে বলল, বোম্বে অনেক দূর, অত দূর কি পৌঁছাতে পারবো? যোগানন্দ সূর্যর গায়ে হাত রেখে বলল, ঠিক পৌঁছে যাব। আমি নিয়ে যাব তোকে। আমরা খড়গপুরের খুব কাছেই চলে এসেছি মনে হচ্ছে। খড়গপুর শহর নিশ্চয়ই খুব গরম হয়ে আছে। 2-3 দিন সাবধানে থাকতে হবে। যদি ট্রেন চালু থাকে। খড়গপুরে আমরা কোথায় থাকব? একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে, অত ভাবছিস কেন? ওখানে আমার 2-3 জন চেনা লোক আছে। তাদের বাড়িতে অবশ্য থাকা সম্ভব হবে কিনা বুঝতে পারছি না। না থাকাই বোধহয় ভালো। তবু ওরা অন্তত কিছু সাহায্য তো করতে পারবে। যদি সাহায্য করতে না চায়, গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। খড়গপুরে আমারও চেনা একজন থাকে। আমার এক বোন, ওর শ্বশুর বাড়ি খড়গপুরে। কোন পাড়ায়? সেসব কিছু জানি না। ওর স্বামীর নামটা শুধু জানি, প্রভাস কুমার লাহিড়ী। শুধু নাম জেনে কি কারুর ঠিকানা খুঁজে বার করা যায়? কি করেন ভদ্রলোক? উকিল কিংবা ডাক্তার হলেও? সেসবও জানি না। ভদ্রলোককে আমি দেখিইনি। তাহলে আর কি হবে? যদি বা খুঁজে বার করা যায়, সে ভদ্রলোক কি তোকে থাকতে দেবেন? তোর চিকিৎসা করানো দরকার। সূর্য চোখ বুজে শ্রীলেখার মুখখানা ভাববার চেষ্টা করল। আশ্চর্য, শ্রীলেখার মুখ তার কিছুতেই মনে পড়ছে না। এত চেনা মুখও মানুষ এরকমভাবে ভুলে যায়। সূর্য যেন দেখতে পাচ্ছে শ্রীলেখা তার খুব কাছেই দাঁড়িয়ে আছে, অন্ধকারের মধ্যে। টের পাওয়া যাচ্ছে তার অস্তিত্ব, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। নিজের মাথার চুল খামচে ধরে এক ঝাঁকুনি দিল সূর্য। তারপর আস্তে আস্তে দেখতে পেল শ্রীলেখার চোখ, নাক ও মুখের কিছু অংশ। শ্রীলেখা পাশ ফিরে আছে। ক্রমে ক্রমে ফুটে উঠছে আলো। শ্রীলেখার চেহারা একটুখানি বদলে গেছে। আগে খুব চুল ছিল তার মাথায়, এখন যেন একটু ছোট মনে হচ্ছে। কেটেছে কাঁচি দিয়ে?
কানের পাশ দিয়ে আলাদাভাবে সব চুলের গোছা নেমে এসেছে। তাকে আরও বেশি সুন্দর দেখাচ্ছে এখন। সূর্য মনে মনে নিজেকে প্রশ্ন করল, আমি কি আর কোনোদিন ওর সামনে দাঁড়াতে পারবো? হঠাৎ যেন সত্যি শ্রীলেখা তার সামনে এসে দাঁড়ালো। অভিমানের সঙ্গে বলল, তুমি তো একবারও আমার কাছে এলে না, তুমি আসবে বলেছিলে। সূর্যর উঠে দাঁড়াবার শক্তি নেই। তার ইচ্ছে হলো শ্রীলেখার কোমর ধরে ওঠে, শ্রীলেখার হাত জড়িয়ে ধরে বলে, আমি বাঁচতে চাই, আমি বেঁচে থাকতে চাই। যোগানন্দ সূর্যকে আস্তে ঠেলা দিয়ে জিজ্ঞেস করল, এই বিড়বিড় করে কি বকছিস কি? ইস, জ্বর হয়ে গেছে দেখছি। সূর্যর তখন বুকের যন্ত্রণায় তন্দ্রাচ্ছন্ন অবস্থা। এই অবস্থাতেই হঠাৎ তার খুব রাগ হয়ে গেল, চোখ মুখ জ্বালা করতে লাগলো তার। শ্রীলেখার কথা মনে হলেই তার এরকম রাগ হয়। সেই রাগ তাকে আলাদা শক্তি দেয়। মাঝখানে বেশ কয়েকদিন ভুলেছিল, এখন আবার শ্রীলেখার কথা মনে পড়তেই সে ছটফটিয়ে উঠল। শ্রীলেখার সুখে স্বচ্ছন্দে জীবন কাটাবে, আর সে এখানে মাঠের মধ্যে অন্ধকারে গাছতলায় পড়ে পড়ে অসুখে ধুঁকবে। যদি মরতেও হয়, তার আগে শ্রীলেখার সংসারটা সে তছনছ করে দিয়ে আসবে। সূর্য প্রাণপণ শক্তিতে উঠে দাঁড়িয়ে বলল, চলুন খড়গপুরে যাওয়া যাক। যোগানন্দ তাকে বাধা দেবার চেষ্টা করে বলল, রাত্রিটা কাটুক, রাত্রিটা বিশ্রাম করে নেয়। সূর্য রুক্ষ গলায় বলল, বিশ্রামের কোনো দরকার নেই, চলুন, সময় নষ্ট করে লাভ কি? আর কথা না বাড়িয়ে সে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল অন্ধকারের মধ্যে। যারা লম্বা তাল গাছের ওপরে উঠে রসের জন্য হাঁড়ি বেঁধে আসে, শুধু তারাই জানে তাল গাছে ওঠার কষ্ট। পায়ে দড়ি বেঁধে হাত দুখানি টিকটিকির থাবার মতন আঠালো করে উঠতে হয়। প্রথমে বেশ তরতর করেই ওঠা যায়, যত ওপরে ওঠে ততই হাত পা ধরে আসে, পৃথিবী নিচের দিকে টানে। একেবারে শেষের দিকে যখন আর মাত্র হাত তিনেক বাকি, তখন মনে হয় আর পারা যাবে না, এবার হাত এলিয়ে সরসর করে নিচে পড়ে যেতে হবে। মাত্র আর ওইটুকু, যার পরেই ওপরের ডাল ধরে কোমরে দড়ি বেঁধে বিশ্রাম পাওয়া যেতে পারে। সেসব জেনেও ওইটুকু পথ পার হওয়া সবচেয়ে শক্ত। চলতি কথায় একেই বলে তাল গাছের 3 হাত। যেহেতু উত্তেজনার বশে অনেকখানি যাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছতে পারে কজন? শেষ মানে তো শুধু সাফল্য নয়, একটা বিশ্বাসের পরিণতি, যা শুধু মন নয় শরীর দিয়েও অনুভব করতে হয়। কত মুখ্য পাগল মানুষ চৌরাস্তায় এসে পথ ভুলে গেছে। মরুভূমির মরুদ্যানের পাশেই অনেক অনেক নরকঙ্কাল পড়ে থাকতে দেখা যায়। উত্তপ্ত বালির সমুদ্র পার হয়ে যারা আসে, তারা অনেকেই জলের দৃশ্য দেখে অতিরিক্ত তৃষ্ণার্ত হয়ে পড়ে, জলের কাছে আর পৌঁছতে পারে না। শেষ মানেই সাফল্য নয়, বাস্তবতা নয়, নশ্বরতা জয়ী এক বিশ্বাস। সারা রাত ধরে হেঁটে এসে যোগানন্দ আর সূর্য ব্রাহ্ম মুহূর্তে দেখতে পেল খড়গপুর শহর। নোংরা ধুলোয় ভর্তি একটা রেল টাউন তো শুধু নয়, যেন ওই অমরাবতী। ওখানে অপেক্ষা করে আছে স্বর্গসুখ। ভোরের নরম আলোয় সত্যি যেন ওই শহর থেকে দিব্যজ্যোতি বেরোচ্ছে। এখানে আছে আশ্রয়, এখানে আছে মানুষ, আছে পরিচিত জীবন। জল যেমন জলের দিকে যায়, মানুষও মানুষকে ছাড়া বাঁচতে পারে না। গত কয়েকদিন ধরে ওরা দুজন মানুষজন দেখলেই আত্মগোপন করছিল। এখন মনে হচ্ছে কতক্ষণে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলবে। এতক্ষণ সূর্যই যোগানন্দকে খুঁচিয়ে খুঁচিয়ে এগিয়ে নিয়ে আসছিল। যোগানন্দ ঘুমোতে চাইলেও ঘুমোতে দেয়নি, বিশ্রাম করতে দেয়নি। এখন সূর্য আর নিজেই পারছে না। 2-3 বার সে রাস্তায় থুবড়ে পড়েছে, আবার উঠেছে। যোগানন্দর সাহায্য নিতে চায়নি, এখন আর সে সামর্থ্যও নেই। এখন তাকে বাধ্য হয়ে যোগানন্দর কাঁধে ভর দিতে হয়েছে। যোগানন্দ তার বগলের তলায় হাত দিয়ে প্রায় ছেঁচড়ে নিয়ে আসছে। যোগানন্দ দারুণ পরিশ্রান্ত, খিদের জ্বালায় কাতর, সারা রাত ঘুম নেই। তবু যোগানন্দ বেশ উল্লাসের মধ্যে আছে।
হাসি ঠাট্টা খিস্তি খেউড় করে নিজের সঙ্গে সে যেন বেশ একটা কৌতুকে মেতে উঠেছে। সূর্যকে উদ্দেশ্য করে সে যা বলছে সূর্য তার কোনো উত্তর দিতে না পারলেও কিছু যায় আসে না। সূর্য হুঁ হাঁ ছাড়া কিছুই বলেনি। একটু বাদেই সূর্যর পা এলিয়ে গেল, হাঁটু দুমড়ে সে পড়ে যেতে লাগলো। যোগানন্দ ঘুরে দাঁড়িয়ে শক্ত করে সূর্যর কাঁধ চেপে ধরে বলল, হ্যাঁ অমর, ওঠ, কি করছিস কি? আর মোটে একটুখানি। সূর্য ঘোর লাগা মানুষের মতন আচ্ছন্ন গলায় বলল, হ্যাঁ, এক্ষুনি ঠিক হয়ে যাচ্ছে আমি। ওঠ ওঠ, আর বড় জোর 1/2 মাইল। রেলওয়ে কোয়ার্টারে আমার একজন চেনা লোক আছে, তার বাড়িতে গেলেই নরম বিছানা পাবি, গরম গরম চা। সূর্য বলল, এই তো উঠছি। ওঠার বদলে সূর্য মাটিতে শুয়ে পড়ল। যোগানন্দ তাকে একরকম টেনে হেঁচড়ে নিয়ে এলো কাছাকাছি একটা কালভার্টের ওপর। নিজে সেখানে বসে সূর্যকে ভালো করে শুয়ে দিল কোলের ওপর মাথা দিয়ে। 2-1 মিনিটের মধ্যেই সূর্য আবার গা ঝাড়া দিয়ে বলল, চলো। যোগানন্দ বলল, একটুখানি বসা যাক, আর একটু আলো ফুটুক। আমরা যে বাড়িতে উঠব সে পাড়াতেই একটা দোকানে দারুণ জিলিপি ভাজে, আর কড়াইশুঁটির কচুরিও পাওয়া যায়। যা খাবো না আজ, জন্মের মতন খেয়ে নেব শালা। কচুরির সঙ্গে মাদ্রাজি কফি। সূর্য মৃদু গলায় জিজ্ঞেস করল, থাকতে দেবে? কেন দেবে না? আলবাত দেবে। ও না দেয় ওর বাপ দেবে। ওর কাকা আমাদের স্টেটের নায়েব ছিল। তার মানে? যোগানন্দ হাসতে হাসতে বলল, ভুলে যাচ্ছিস কেন? আমি একটা জমিদারের ছেলে। এখনও রাস্তাঘাটে অনেক লোক আমাকে দেখে প্রণাম করে। পকেটে একটাও পয়সা না থাকলে কি হয়? নরম নীলচে রঙের আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। সবেমাত্র পূর্ব দিগন্ত লাল হলো। সে সূর্য ওঠার দিকে চোখ রাখলে মনে হয় এরই নাম আবির্ভাব। শ্রান্ত শরীরে এই ভোরের সূর্যকে খুব রমণীয় মনে হয়। অন্তত এই সময় এই সূর্য বিজ্ঞানসম্মত নয়, প্রবাদ পুরাণের দেবতা। সেপ্টেম্বরের শেষে বাতাস ঠান্ডা হয়ে এসেছে। ভোরের হাওয়ার স্পর্শে গায়ে একটু ছমছমানি লাগে। আকাশ পরিষ্কার, তকতকে নীল। বর্ষায় ধোয়াধুয়ির পর গাছপালাগুলি সতেজ সবুজ। চারদিকে বেশ টাটকা রঙের সমারোহ। যোগানন্দ বুক ভরে অনেকখানি নিঃশ্বাস টেনে নিয়ে আপন মনে বলল, আবার সব ঠিক হয়ে যাবে। সূর্য কোনো উত্তর দিল না। যোগানন্দ তাকে একটা ঝাঁকুনি দিয়ে বেশ জোরে বলল, সব ঠিক হয়ে যাবে, আমরা আবার ভালোভাবে বাঁচব। চালাকি নাকি? সূর্য চোখ বুজে নিথরভাবে বসে আছে। যোগানন্দ তার কাঁধে হাত রেখে বলল, বড় বড় করে কয়েকবার নিঃশ্বাস টান, দেখবি শরীরটা বেশ ভালো লাগবে। আমি অনেকটা ঠিক হয়ে গেছি। যোগানন্দ এক দৃষ্টে তাকিয়ে রইল পূর্ব আকাশের দিকে। ডান হাত দিয়ে মুখখানা আবার কচলে নিল। অকস্মাৎ দেখা গেল যোগানন্দের 2 চোখে জল। এতক্ষণ সে এমন হাসি ঠাট্টার মধ্যে ছিল যে এখন এই অশ্রু সত্যি অপ্রাসঙ্গিক বলে মনে হয়। সে আবার হাত দিয়ে চোখ মুছে দূরের দিকে চেয়ে বলল, হে নহে তো ঔদাসীন্য, নহে ক্লান্তি, নহে বিস্মরণ, ক্রুদ্ধ এ তৃষ্ণা, তব মাধুর্যের প্রচণ্ড মরণ। তোমার কটাক্ষ দেয় তারই হিংস্র সাক্ষ্য, ঝলকে ঝলকে পলকে পলকে, বঙ্কিমণির মম মর্মভেদী তরবারি সম। তবে তাই হোক, ফুৎকারে নিবায়ে দাও অতীতের অন্তিম আলোক। একটু থেমে যোগানন্দ বলল, এরপর কি যেন মনে পড়ছে না। অমর, তোর মনে আছে? সূর্য বলল, না। তুই রবিবাবুর কবিতা পড়িসনি? তেমনভাবে পড়ার সুযোগ পাইনি। যদি কালকেই তুই মরে যাস
তাহলে তুই টেরও পাবি না জীবনে কি একটা আনন্দের স্বাদ থেকে বঞ্চিত হয়ে গেলি। এই কবিতাটা আছে সানাই বইতে। আমিও অনেকদিন আর এসব বই পড়িনি। রবিবাবুর এক একটা কবিতা পড়ে মনে হয় উনি এগুলো নিজের জন্য লেখেননি, আমাদের হয়ে আমাদের সব দুঃখের কথা উনি লিখে দিয়েছেন। আর একটু বলুন না। ঠিক মনে পড়ছে না, বোধহয় এই রকম। চাহিব না ক্ষমা তব, করিব না দুর্বল মিনতি, পুরুষ মরুর পথে হোক মোর অন্তহীন গতি। যোগানন্দ আবার থেমে যেতেই সূর্য বলল, আরও একটু বলুন। আর মনে নেই যে, শুনলে মনে হয় না এ যেন ঠিক তোর কিংবা আমার মনের কথা। দুজনে কিছুক্ষণ নিঃশব্দে বসে রইল। যোগানন্দ ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো চারদিকে। তার মুখখানা থমথমে, নিজের বুকের ওপর চাপড় মারছে আনমনে। দীর্ঘশ্বাস ফেলে বলল, বেশ তো ফিরে গিয়েছিলাম, সংসার টংসার সাজিয়ে বসেছিলাম, কেন যে তুই আমাকে বার করে আনলি? সূর্যর মুখের দিকে তাকাতেই যোগানন্দ তাড়াতাড়ি বলল, আমি আমি অনুতাপ করছি না, মোটেই অনুতাপ করছি না। তুই না গেলেও আমাকে বেরিয়ে পড়তে হতোই। একবার যখন ছোঁয়াচ লেগেছে তখন কি আর ঘরের কোণে ঘাপটি মেরে থাকতে পারতাম? যা করেছি সজ্ঞানেই করেছি, বেশ করেছি। এরকম অবস্থায় আবার পড়লে হয়তো আবার ওই রকমই করতাম। কিন্তু এরকম একটা শান্ত সকালবেলা মনে হয় না? যুদ্ধ, বিগ্রহ, হানাহানি এই সবই অর্থহীন। একটা ছোট বাড়িতে নির্ঝঞ্ঝাটে জীবন কাটিয়ে দেওয়াই সবচেয়ে আনন্দের ব্যাপার। এবার যদি কোনো ক্রমে ঘরে ফিরতে পারি তাহলে আর এ রাস্তায় বেরোবো না। সূর্য বলল, আপনি যদি সেই ডাকাতির সময় না যেতেন। যোগানন্দ আফসোসের সুরে বলল, ওই তো আমার দোষ, আমার হাতে অনেক ময়লা। আসলে কি জানিস, আমার মাথার ঠিক নেই, কিছুদিন বাদে বাদে আমার সব হিসেবের গোলমাল হয়ে যায়। যোগানন্দদা, নির্ঝঞ্ঝাট জীবন মানে কি? তোর তো এখনো জীবনই শুরু হয়নি, ওটা বুঝতে পারবি না। আমি তো অনেক মানুষ দেখলাম। হ্যাঁ, না, কোনো লাভ নেই। তোর আর আমার মাথার ঠিক পেছনেই মৃত্যু দাঁড়িয়ে আছে। এই সময় জীবন টিবন নিয়ে আলোচনা করার কোনো মানে হয় না। দুজনেই চকিতে মাথা ঘুরিয়ে একবার দেখে নিল পেছনে, তারপর পরস্পরের চোখের দিকে তাকিয়ে শুকনোভাবে হাসল। যোগানন্দ বলল, চল যাওয়া যাক, তুই উঠতে পারবি তো? চলুন।